বাংলাদেশের ফুটবল ইতিহাসে হয়তো নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে, যার নায়ক হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই নাগরিক, যিনি কিনা এখন বাংলাদেশেরও নাগরিক। উনি খেলতেছেন বাংলাদেশের হয়ে। অলরেডি এই 25শে মার্চ ভারতের সাথে ম্যাচে তার অভিষেক হয়ে গেছে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। এই যে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, মানে দুনিয়ার একদম টপ লেভেলের ফুটবল লিগের প্লেয়ার, যার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় $4.5 মিলিয়ন। এই মানুষটা আমাদের বাংলাদেশের হয়ে খেলতেছেন। উনি এখন আমাদেরই একজন মানুষ। কতটা পাগল তাকে নিয়ে, তার এয়ারপোর্টে আগমন দেখলেই বোঝা যায়। আর হামজার অনুভূতি দেখেও বোঝা যায় উনি আসলে কতটা খুশি। এত বছর পরে বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে হামজা বলেন, মাই হার্ট ইজ ফুল। My heart is full. ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে পাক্কা সিলেটি ভাষায় উনি বলেন, ইনশাআল্লাহ আমরা উইন করবো। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। এই কথাগুলা আমার আপনার প্রত্যেকটা বাংলাদেশীর মনের মধ্যে দাগ কাটছে। শুধু হামজাই নন, সম্প্রতি কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার যারা বিদেশের অন্যান্য ক্লাবে খেলছেন কিংবা অন্যান্য দেশের হয়ে খেলছেন, তাদেরকে নিজেদের দেশে নিয়ে আসার একটা ট্রেন্ড চলতেছে, যেটা শুধুমাত্র বাংলাদেশেই না, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও দেখা যাইতেছে। এর ফলে বেশিরভাগ মানুষই মনে করেন যেই দেশগুলোতে এই প্লেয়াররা খেলতে যাইতেছে তাদের ফুটবলের মানটা আগের তুলনায় আগায় যাইতেছে। কিন্তু বিপরীত দিকে আরেক দল মানুষ মনে করেন বিদেশি ফুটবলার নিজের দেশের মধ্যে আনলে নিজেদের দেশের ফুটবল হয়তো পিছায় পড়বে। সব মিলায়ে কে এই হামজা দেওয়ান চৌধুরী এবং কেন তিনি এত বিখ্যাত, কোন ফিফা রুলের ভিত্তিতে তাকে বাংলাদেশে নিয়ে আসা হইল, আর বিদেশি ফুটবলারদের নিজের দেশে আইনা খেলানোর এই ট্রেন্ডটা ভালো নাকি খারাপ হইতে পারে, এই সবগুলা ব্যাপার নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। This video is sponsored by Non Academy। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। প্রথমেই চলেন জানি হামজা দেওয়ান চৌধুরী কে। আমার মতনই আরেক চৌধুরী, এই হামজা চৌধুরীর জন্ম 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লাফব্রো শহরে। তার মা রাফিয়া আক্তার চৌধুরী বাংলাদেশের সিলেটের হবিগঞ্জ অঞ্চলের মানুষ। হামজা হইতেছেন মূলত ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টের সন্তান, মানে হইতেছে তার বাবা মাই তার বংশে প্রথম প্রবাসী হিসেবে ওই দেশে গেছিলেন। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট। হামজা বড় হইছেন লন্ডনে, কিন্তু ছোটবেলায় উনি প্রায়ই বাংলাদেশে আসতেন। আমাদের মতন উনিও কিন্তু ছোটবেলায় লোকাল মাঠের মধ্যে ফুটবল ক্রিকেট এগুলা খেলছেন। এজন্য দেখবেন উনার কথাতেও কিন্তু সিলেটের ওই লোকাল বা আঞ্চলিক টানটা খুব স্পষ্ট। তার ছোটবেলা নিয়ে বলার সময় একটা ইন্টারভিউতে হামজা বলেন যে হবিগঞ্জে থাকতে তিনি খুব ফ্রিলি মুক্তভাবে ঘুরে বেড়াতে পারতেন। তার নিরাপত্তার কোনো চিন্তা থাকতো না, যেটা কিনা ইউকে বা যুক্তরাজ্যে তিনি করতে পারতেন না। লাফব্রোতে থাকাকালীন তার পরিবার সব সময় তার নিরাপত্তা নিয়ে চিন্তা করত, কিন্তু হবিগঞ্জে সবাই সবাইকে চিনত, তাই তাকে নিয়ে চিন্তা করা লাগতো না। উনি এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছে, বাংলাদেশ উনাকে কৃতজ্ঞ হওয়া শিখাইছে। উনি দেখতেন আচ্ছা এই মানুষগুলা আমার মতন এত ফ্যাসিলিটি, এত সুযোগ সুবিধা এগুলা পাইতেছে না, কিন্তু এইটার পরেও তারা জীবনটাকে কত উপভোগ করতেছে, কত খুশি থাকতেছে, কোনো অভিযোগ জানাইতেছে না। আর সে নিজে খুবই গর্বিত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। খেয়াল করেন, একজন ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলতেছে, এতে করে কিন্তু বিশ্বের মানুষের কাছেও বাংলাদেশের ইমেজটা অনেক ভালো হয়। হামজা যে এইবার বাংলাদেশে আসলেন না, এর আগে কিন্তু উনি আসছিলেন প্রায় সেই 10-11 বছর আগে। এরপরে তার ক্যারিয়ার হয়েছে, পরিবার সামলাইতেছেন, এগুলা মিলে তারা বাংলাদেশে আসা হয় নাই। যদিও খেলাধুলা নিয়ে আপনাদের মাতামাতি থাকবেই, তবে এইটাও জাইনা রাখেন এমন একটা প্রযুক্তি আসছে যেটার বাজার মূল্য 2023 সালেই হয়েছিল প্রায় $17.6 বিলিয়ন, আর 2032 সালের মধ্যে এইটা প্রায় $826 বিলিয়ন একটা মার্কেটে পরিণত হইতে যাইতেছে। শুধুমাত্র 2023 সালেই এই প্রযুক্তিতে চাকরির চাহিদা বাড়ছে প্রায় 76%। হ্যাঁ, কথা বলতেছি ব্লক চেইন টেকনোলজি নিয়ে। পুরা দুনিয়াতে এইটার চাহিদা ব্যাপক। আর আপনার যদি ব্লক চেইন টেকনোলজি নিয়ে জানার আর শেখার আগ্রহ থাকে, তাহলে আপনাকে সাহায্য করতে পারবে নন একাডেমি। বাংলাদেশে নন একাডেমি একেবারে শুরু থেকে ডেডিকেটেডলি ব্লক চেইন নিয়ে কাজ করা শুরু করে। ওরা কিন্তু গত বছর থেকেই একটা জব রেডি ব্লক চেইন ডেভেলপমেন্ট কোর্স লঞ্চ করছে, আর অলরেডি সফলভাবে 2টা ব্যাচ রানও করে ফেলছে। 3 নাম্বার ব্যাচ, তৃতীয় ব্যাচের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। এইখানে ব্লকচেইন ইন্ডাস্ট্রির 4 জন এক্সপার্ট ডেভেলপার কোর্স নিবেন। বলা হইতেছে এটা জব রেডি, মানে একদম জিরো থেকে শুরু করে আপনি চাকরিতে ঢুকবেন
এইটা পর্যন্ত যা যা লাগে তার সবকিছুই রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে হাতে কলমে তারা শিখাই দিবে। এই কোর্সে আপনি কমপ্লিট সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট শিখতে পারবেন, সাথে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বানানো এবং সেটার ইন্টিগ্রেশনের জন্য ইথার জেএসও তারা শিখাবে। এছাড়া বেস্ট প্র্যাকটিস অফ সিকিউরিটি সম্পর্কেও জানতে পারবেন। অ্যান্ড এই কোর্সটায় নন একাডেমি আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও শিখাইতেছে। মানে আপনি জাস্ট ব্লকচেইন ডেভেলপার না, ফুল স্ট্যাক ব্লকচেইন ডেভেলপমেন্ট শিখতে পারতেছেন। 6 মাসের কোর্স, 3টা মেজর প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন। এর সাথে আরো 6টা ছোট ছোট প্রজেক্ট থাকবে। জাভাস্ক্রিপ্ট, টেইলউইন্ড, রিঅ্যাক্ট সহ আরো অনেক প্ল্যাটফর্ম ইউজ করতে শিখবেন। 5টা মডিউলে ভাগ করা এই কোর্সে ব্লকচেইনের এ টু জেড আপনাকে শেখানো হবে। প্লাস মনে করেন কোর্স কমপ্লিট হয়ে গেছে, এরপর আপনার লিঙ্কডইন প্রোফাইল বিল্ড করা থেকে শুরু করে সিভি লেখা, কোল্ড ইমেইল জেনারেট করা এবং ইন্টারভিউ এর যাবতীয় প্রিপারেশনও তারা হেল্প করবে। আর কোর্স শেষে আপনি পাবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এসটিএস বা স্কিল টেস্টিং সিস্টেম থেকে ফ্রি সার্টিফিকেট, যা আপনার প্রোফাইলকে গ্লোবালি স্বীকৃতি দিবে। প্লাস আপনি যদি আমার এই কোড এনায়েত15 এই কুপনটা ইউজ করেন তাহলে কোর্সে 15% ডিসকাউন্টও পাবেন। যারা যারা ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে আগ্রহী তাদের ব্লকচেইন নিয়ে শেখার এখনই সঠিক সময়। চলুন ফেরত যাওয়া যাক মূল ভিডিওতে। হামজার ফুটবলে অভিষেক হয় বার্টন এলবিয়ন নামে একটা ক্লাবে, যেটা কিনা ইংল্যান্ডের বার্টন নামক শহরের একটা ক্লাব। এই ক্লাবের হয়ে উনি ২টা মৌসুম খেলছেন, ২০১৫-১৬, ২০১৬-১৭। ২০১৭ সালে শুরু হয় তার জীবনের লেইস্টার সিটি অধ্যায়, যার মাধ্যমে তার টপ ফ্লাইটে অভিষেক হয়। আর এই লেইস্টারেই তার সবচেয়ে বেশি অর্জন। ডিফেন্সিভ মিডফিল্ডে এবং মাঝে মাঝে রাইট ব্যাক পজিশনে খেলা হামজা চৌধুরী লেইস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের মতন লিগগুলা খেলছেন। শুধু তাই না, লেইস্টার সিটির হয়ে তিনি এফএ কাপ চ্যাম্পিয়নও হয়েছেন ২০২১ সালে। আর জেতার পর তার সেই ফিলিস্তিনের পতাকায় জড়ানো ছবি হয়তো অনেকেরই মনে আছে। লেইস্টার সিটির সাথে তার ২০২৭ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে, তবে বর্তমানে তিনি লোনে খেলতেছেন শ্যাফিল্ড ইউনাইটেডের হয়ে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলেও খেলছেন, অর্থাৎ অলরেডি উনি কিন্তু ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করে ফেলছেন। এই ব্যাপারে হামজা একটা ইন্টারভিউতে বলছিলেন, ছোটবেলায় অনেকের স্বপ্ন থাকে দেশকে প্রতিনিধিত্ব করার। হামজার সেই স্বপ্নটা ছিল ইংল্যান্ডকে নিয়ে, যে উনি ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করবেন। আর ইংল্যান্ড অনূর্ধ্ব 21 খেলার মধ্য দিয়ে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন মানে জিনিসটা আপনি হামজার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, ছোটবেলা থেকে আপনি একটা দেশকে রিপ্রেজেন্ট করতে চাইছেন, আপনি করলেনও। এখন আপনি লাইফের আরেকটা জায়গাতে এসে আরেকটা দেশকে রিপ্রেজেন্ট করতেছেন, যেটাও কিনা আপনার দেশ, বাংলাদেশ। সেই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পাইতেছেন। এইটা কিন্তু একজন মানুষের জন্য অনেক বড় একটা অর্জন। হামজা চৌধুরী বর্তমানে 3 সন্তানের বাবা, একজন কন্যা, 2জন পুত্র। ওনার স্ত্রীর নাম অলিভিয়া চৌধুরী, যিনি কিনা একজন কনভার্টেড মুসলিম। যেটা শোনা যায় হামজার সাথে বিয়ে করার জন্যই নাকি উনি ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন। হামজার সারনেম অলিভিয়া চৌধুরী হওয়ার আগে তার নাম ছিল অলিভিয়া ফাউন্টেন। তারা এখন কিন্তু একটা প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি। হামজার বাংলাদেশ সাইডের যে ফ্যামিলি আছে না, অর্থাৎ তার মায়ের সাইডের ফ্যামিলি, ওনারা কিন্তু হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে অনেকদিন ধরে কথা বলে আসতেছিলেন। আর এই বিষয়টা হামজার মাথাতেও ছিল। এরপরে উনি ওনার বাংলাদেশের সাইডের ফ্যামিলি, ইউকের সাইডের ফ্যামিলি, দুই ফ্যামিলির সাথে কথা বলে ডিসিশন নেন যে উনি বাংলাদেশের হয়ে খেলবেন। কিন্তু জিনিসটা আপনারা এমন ভাবেন না, একজন প্লেয়ার ইচ্ছা করলেই যে কোনো একটা দেশের হয়ে খেলে ফেলতে পারে। হামজা যে বাংলাদেশের হয়ে খেলতেছেন, এই জন্য ডেফিনেটলি উনার ফিফার কিছু রুলস বা নিয়ম মানার পরেই এখানে আসা লাগছে। ২০২০ সালে ফিফা এলিজিবিলিটি রুলসে বেশ কিছু পরিবর্তন আনে এবং আগে যে একজন প্লেয়ার যে একটা দেশের হয়ে খেলছে তার জন্য অন্য একটা দেশের হয়ে খেলাটা একটু কঠিন ছিল, সেইটাকে ওরা বেশ সহজ বানায় দিছে। ২০২১ সালের মার্চ মাসে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো ফিফা ফুটবল ল অ্যানুয়াল রিভিউতে এই জিনিসগুলা প্রকাশ করেন। তবে একজন খেলোয়াড় তার জাতীয় দল পরিবর্তন করবে, এইখানে এখনো কিছু নিয়ম আছে। যেমন মনে করেন একজন খেলোয়াড় ক দেশকে রিপ্রেজেন্ট করতেছে বা ক দেশের হয়ে খেলতেছে, এখন নতুন একটা দেশ ক্ষয়ের হয়ে উনি খেলতে চাইতেছেন। এই ক্ষেত্রে জিনিসটা এমন হওয়া লাগবে, সাপোজ আমি ক দেশের মনে করেন ইংল্যান্ডের হয়ে খেলতেছি, তখনই আমার খ দেশটা অর্থাৎ বাংলাদেশের মনে করেন এই বাংলাদেশের ন্যাশনালিটি বা জাতীয়তা আমার থাকা লাগবে। কিন্তু আরেকটা নিয়মে বলা হইতেছে, সাপোজ মনে করেন আমি 21 বছর, আমার বয়স 21 বছর হওয়ার আগে আমি ইংল্যান্ডের হয়ে খেলছিলাম। বয়স 21 হওয়ার আগে আমি ইংল্যান্ডের হয়ে খেলার সময় আমার যদি বাংলাদেশের জাতীয়তা নাও থাকে তাইলেও চলবে। 21 বছর বয়স হইতেছে এখানে একটা লিমিট বা সীমার মতো। এরপর বলা হইতেছে ওই খেলোয়াড়ের যাতে 3টার বেশি কম্পিটিটিভ সিনিয়র গেম না থাকে 21 বছরের আগে। আরো বলা হইতেছে কোনো অফিসিয়াল টুর্নামেন্ট যেমন বিশ্বকাপ, কোপা আমেরিকা এইসবের ফাইনাল যেন ওই খেলোয়াড় না খেলা থাকে। আর সবশেষে বলা হইতেছে যে ওই খেলোয়াড়ের আগের যে জাতীয় টিম, ওইখানে সে যে লাস্ট ম্যাচ খেলছিল বা লাস্ট যে অ্যাপিয়ারেন্স তার হইছিল, এর 3 বছর যাতে পার হয়।
ন্যাশনালিটির বিষয়ে আরেকটা ব্যাপার বলা হইতেছে, খেলোয়াড়ের বায়োলজিক্যাল যে বাবা কিংবা মা আছেন, উনারা যেই দেশের নাগরিক সেই দেশের জাতীয়তা বা ন্যাশনালিটি ওই খেলোয়াড় পাইতে পারবেন। হামজা চৌধুরীর ক্ষেত্রে এই সবগুলা রুলই এটা সমর্থন করে, যেই কারণেই উনি এখন খেলতে পারতেছেন। দক্ষিণ এশিয়ার ফুটবলে কিন্তু প্রবাসী খেলোয়াড়রা নিজ দেশের হয়ে খেলতেছে, এই ব্যাপারটা নতুন না। এই ট্রেন্ডটা বলতে গেলে শুরু করছে পাকিস্তান এইভাবে জেশ রহমানকে নিজেদের দলে নিয়ে আসছিল। এই জেশ রহমান খেলছিলেন ফুলহ্যাম, নরউইচ সিটি, কুইন্স পার্ক রেঞ্জার্সের মতন ইংলিশ প্রিমিয়ার লিগের টিমে। এছাড়াও উনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-20 দলেও খেলছিলেন। তার অধিনায়কত্বে পাকিস্তান দল বেশ ভালো করতেছিল। এমনকি নড়বড়ে থাকা পাকিস্তান দল তার অবদানে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠছিল। অবশ্য ওই সেমিতে তারা বাংলাদেশের বিপক্ষেই হারছিল। যাই হোক, যেটা বলতে চাইতেছিলাম, এই ট্রেন্ডটা কিন্তু নতুন কোনো কিছু না। জামাল ভুঁইয়া, যিনি কিনা একজন ডেনিশ বাংলাদেশী, তারিক কাজী, যিনি কিনা ফিনল্যান্ডে জন্মগ্রহণ করছেন এবং ফিনিশ অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-19 দলে খেলছেন। আর এখন হামজা আসছেন, আরেকজন মানুষ আসছেন যার নাম ফাহমিদুল ইসলাম, যিনি কিনা ইতালিয়ান সিরি ডি এর ক্লাব অলবিয়া ক্যালসিওতে খেলছেন। বর্তমানে কিন্তু উনাকেই জাতীয় দলে না নেওয়া নিয়ে বিতর্ক চলতেছে সিন্ডিকেটকে ঘিরা। ওইটা আবার একটু ভিন্ন আলোচনা। আপনি ফুটবল বলেন কিংবা অন্য অনেক স্পোর্টস এর ক্ষেত্রেই বলেন, এক দেশে জন্ম নেওয়া প্লেয়ার অন্য দেশের হয়ে খেলতেছেন, এই ব্যাপারটা একদমই নতুন না। ক্রিকেটে তো এটার ভুরি এক্সাম্পল আছে। আলজেরিয়ান বংশোদ্ভূত জিনেদিন জিদান, যিনি কিনা ফ্রান্সের জন্য খেলছেন, তুরস্কের বংশোদ্ভূত মেসুত ওজিল, যিনি কিনা জার্মানির হয়ে খেলছেন, আর ঘানার বংশোদ্ভূত মারিও বালোতেল্লি, যিনি কিনা ইতালির হয়ে খেলছেন। এরকম অনেক উদাহরণ আপনি পাবেন। এখন খেয়াল করেন, জিদান, ওজিল কিংবা বালোতেল্লির মতন মানুষেরা নিজেদের দেশের ফুটবলের স্ট্যান্ডার্ডকে কি নিচে নামাইছিলেন, বা তাদের কারণে কি তাদের দেশের ফুটবলের কোনো ক্ষতি হয়েছিল? একেবারেই না। বরং তাদের নামে তাদের দেশকে এখন মানুষ চিনে, দেশের জন্য তাদের অবদানকে স্মরণ করে। আজ এই প্রবাসী ফুটবলার আসছে দেখে দেশের ফুটবলের ক্ষতি হইতে পারে, এইসব কথাকে পাত্তা দেওয়ার সময় মনে হয় এখন না। সব মিলায় হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা এডিশন বলা যায়। উনি হয়তো আমাদের দলের মধ্যে একদম আকাশ পাতাল কোনো তফাৎ করে দিতে পারবেন না, কিন্তু কমপক্ষে আমাদের একটা বাড়তি কনফিডেন্স যোগাইতে পারবেন, টিমের স্ট্যান্ডার্ডকে আরো উপরে নিয়ে যাইতে পারবেন। তার হাত ধরে হয়তো বা বাংলাদেশের ফুটবল সামনের দিনগুলোতে আরো অনেক ভালো করবে, এই কামনা আমরা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।